প্রথমেই বলে রাখি আমি কিন্তু আপনার কেন্দ্রেরই মানুষ। তো আমার প্রশ্নটা হচ্ছে এইদিকে তৃণমূল কংগ্রেসের প্রসূন বন্দ্যোপাধ্যায়, ওইদিকে বিজেপির রথীন চক্রবর্তী। তো এই দুজন হেভিওয়েট বেশি কাকে মনে করছেন বা কার সাথে লড়াইটা বেশি আরো লড়াকু হবে? আমি জানি না, আমার এফিডেভিটে যদি এরকম একটা কলাম থাকতো লিখতাম, আমি ওই অ্যাডিশনাল শিট দিয়ে লিখেও দিতে পারি। যদি আপনি লিটারেলি দেখেন তাহলে আমার থেকে হেভিওয়েট ওনারা কেউ নন, এটা একদম পরিষ্কার। আচ্ছা ঠিক, একটুখানি হালকা ছলে না বলে যদি আমি আসি, দেখুন রাজনীতিতে হেভিওয়েট নন এরকম কোনো প্রশ্ন নেই। আমার যারা দুজন প্রতিদ্বন্দ্বী আছেন এরা প্রত্যেকেই ব্যক্তিগত জায়গাতে তাদের নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত মানুষ। তাদের মধ্যে দুজনেই জনপ্রতিনিধি ছিলেন, একজন হাওড়ার মেয়র ছিলেন, একজন 3বার হাওড়ার এমপি ছিলেন। মানে মানুষ তাদের দেখেছেন, তাদের পারফরমেন্স দেখেছেন, এবং তাদের পারফরমেন্স কি আমাদের কাছ থেকে না শুনে তার দলের লোকেদের কাছ থেকে শুনলেই বোঝা যাচ্ছে কীরকম পারফরমেন্স। এবং তারা একই সময় একই সঙ্গে দুজন ব্যক্তি একই দলে থেকে একই শহরের জন্য, একই কেন্দ্রের জন্য, মানে হাওড়া কর্পোরেশন তো হাওড়া লোকসভার একটা বড় অংশ, মেজর অংশ, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে তারা নীতি তৈরি করলেন। আজকে তারা আলাদা দুটো দলে প্রতিদ্বন্দ্বী হয়ে গেলেন। এইসব মানুষ দেখেন, ফলে হেভিওয়েট কি হেভিওয়েট নন সেটা খুব একটা বিচার্য নয়। কমিউনিস্ট পার্টির প্রার্থীরা কোনোদিন ওয়েটের উপর নির্ভরশীল হন না। কমিউনিস্ট পার্টির প্রার্থীরা নীতি নিয়ে লড়াই করতে আসেন, এবং যে কথাগুলো একটু আগেই আমরা বলছিলাম, যাদের কথা হচ্ছিল, যতীন্ময় বসু হতে পারে, সোমনাথ চট্টোপাধ্যায় হতে পারে, সেটা আপনার অন্য যাদের নাম বলছেন হীরেন মুখোপাধ্যায় হতে পারে, এবং হাওড়াতেই দেখা গেছে যে হেভিওয়েট বলে ওই যাদেরকে বলা হয় তারা সবসময় লড়াইয়ে জিততে পারেননি। হাওড়ার এমপি কারা ছিলেন? ইলিয়াস সাহেব ছিলেন হাওড়ার এমপি। আপনারা জানেন ওই সমরেশ বসুর শিকল ছেঁড়া হাতের খোঁজে বই, যার জীবন নিয়ে লেখা, তিনি হাওড়ার এমপি ছিলেন, একদম মজুর, সেই জায়গা থেকে শ্রমিক থেকে পার্লামেন্টে। এবং তাকে সেই সময়কার পার্লামেন্টে কারা? হীরেন মুখোপাধ্যায় এবং ইলিয়াস সাহেব একসাথে তারা ডিবেট করছেন। এই ধারা। হাওড়ার এমপি ছিলেন সমর মুখার্জি, হাওড়ার এমপি ছিলেন প্রিয়রঞ্জন দাসমুন্সী, এবং এরা প্রত্যেকে কিন্তু মানে শুরু করে হাওড়ার এমপি তৃণমূলের অম্বিকা ব্যানার্জি, বিক্রম সরকাররা ছিলেন। কিন্তু দুর্ভাগ্য, এটা তো আমাদের খারাপ লাগে ভাবতে, যে হাওড়ার একজন এমপি সম্পর্কে এরকম প্রশ্ন উঠবে কেন? প্রশ্নই বা উঠবে কেন যে তিনি হাতে পেতে ঘুষ নিচ্ছেন? এরকম প্রশ্ন আসছে তো। প্রশ্নটা আসলে এই কথাগুলো যখন মানুষ ভাবতে শুরু করছেন, তখন আর ওয়েটের কোনো মূল্য থাকছে না, ওয়েট তখন হালকা হয়ে যাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, আপনি যে প্রিয়রঞ্জন দাসমুন্সী, বিক্রম সরকার থেকে শুরু করে এই প্রসূন ব্যানার্জির করলেন, এর মধ্যে বাম সাংসদ ছিলেন স্বদেশ রঞ্জন চক্রবর্তী, এবং এই স্বদেশবাবুর সময় থেকেই আপনি আপনি হয়তো এই লোকসভায় যে ঘুরছেন, বেতর গেট, যেটা খুব সমস্যাদায়ক গেট, একবার মৃত্যু যদি করতে হয় কোনো রোগীকে নিয়ে ওখানে গিয়ে আটকে রাখুন, মারা যাবে, এটা প্রচলিত, আপনি নিশ্চয়ই শুনেছেন। 45 মিনিটের আগে গেট খোলে না, এই একটা সমস্যা। আর একটা হচ্ছে দক্ষিণ হাওড়ায় এই মুহূর্তে জলাভূমি বুঝিয়ে যে প্রমোটারি রাজ, আপনি যদি জিতে আসেন আটকাতে পারবেন? আমি প্রথমে বলছি, প্রথম কাজ হচ্ছে হাওড়াকে বাঁচানো। তার ফার্স্ট কাজ কি? হাওড়ার পরিবেশকে বাঁচানো। হাওড়া দূষিততম শহর, আর এই পরিবেশ বাঁচানোর সঙ্গে সঙ্গে আমাদের জলাভূমি বাঁচানো, আমাদের হাওড়া শহরের যে প্যাটার্ন, হাওড়া শহরের যে স্কিম, তাকে বাঁচানো। এমনিতে আনপ্ল্যান সিটি, উই আর লুকিং ফর এ প্ল্যান ফর অ্যান আনপ্ল্যান সিটি, যেটা অত্যন্ত কঠিন কাজ। তার মধ্যে দাঁড়িয়ে এই স্বদেশ রঞ্জন চক্রবর্তীর সময়ই এই প্রশ্নগুলো, ফান্ডামেন্টাল কোয়েশ্চেন্স অ্যাড্রেসড হতে শুরু করে। এই যে আজকে এই যে দেখতে পাচ্ছেন যে এই যে রাস্তা, যেটা বেলেপোল থেকে শুরু করে হাওড়া ময়দান পর্যন্ত পৌঁছে যাওয়া যাচ্ছে, কাদের সময়? বামফ্রন্টের সময়। আজকে সাঁতরাগাছি স্টেশনকে কেন্দ্র করে চারপাশের জন্য যে পরিকল্পনা, বামফ্রন্টের সময়। আন্ডারপাস এবং বা ওভারব্রিজ, এর দাবি সেই সময় থেকে। কিন্তু মুশকিল হচ্ছে যে সেই সময়টা চলে যাবার পর যারা এলেন, তারা এতগুলো বছর কি করলেন? আমি কয়েকদিন আগে শুনেছি ওখানকার বিধায়ক তিনি ব্যানার লাগিয়েছিলেন যে 3 মাসের মধ্যে নাকি ওখানে আন্ডারপাসের কাজ হয়ে যাচ্ছে, উইচ ইজ নট পসিবল। আলোচনাটাই তো এগোলো না। আমি দেখছি যে সাংসদ তিনি নিজে একটা 1 মিনিট বোধহয় বলেছিলেন পার্লামেন্টে, 0 আওয়ারে তুলেছিলেন, সেটাকে উনি দিয়েছেন। তুললেই তো সাংসদের কাজ শেষ হয়ে গেল না। সাংসদের কাজ ছিল নাকি এটাকে নিয়ে তদবির করা? একজন সাংসদ তো নয়। এই যে বারবার করে বলেন যে
সাংসদে পাঠালে দিল্লিতে আমরা এই করে দেবো, ওই করে দেবো, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা। কী করে নিলেন এত 33-36 জন সাংসদ নিয়ে? Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. স্বদেশবাবুর সময়ে থেকেই হাওড়ায় সিপিআইএমের কবরের পেরেকগুলো পোতা হয়েছিল, এক। দ্বিতীয়, স্বদেশবাবুর সময় থেকেই হাওড়ায় যারা সাংসদ হয়েছেন তারাই কি অপদার্থ ছিলেন? স্বদেশবাবুর পর থেকে হাওড়ায় তো বামপন্থীরা সাংসদ পাননি। স্বদেশবাবু আমাদের হাওড়ার শেষ বামপন্থী সাংসদ, তারপর থেকে তৃণমূল না, আমি তো তাই প্রশ্ন করলাম যে স্বদেশবাবু শেষ পেরেকটা মানুষ ঠিক করবে। স্বদেশবাবুর সময় ফান্ডামেন্টাল কাজগুলো, তারপরে আমরা ধরে নেব যে এটাকে কন্টিনিউ তারপরে কারণ দিতে পারি স্বদেশবাবু এবং তার পরবর্তী যত সাংসদ হয়েছেন হাওড়ায় অপদার্থ। স্বদেশবাবুর পর স্বদেশবাবুর করা কাজগুলোকে চালিয়ে নিয়ে যাওয়া উচিত ছিল তৃণমূল কংগ্রেসের সাংসদদের। আমরা করলেন না তো। অত প্রশ্ন এখানে, স্বদেশবাবু যে কাজগুলো করে গেলেন, রেখে গেলেন, বা কাজগুলোকে কন্টিনিউ করাবার জন্যে যারা জিতলেন তারা তো সেই কাজগুলো কন্টিনিউ করতে পারতেন। তাদের সাথে তো মেজরিটি ছিল, তাদের সাথে তো হাওড়া পুরসভা ছিল, হাওড়ার এমপি ছিলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন, এবং এত কিছু থাকার পর তারা যদি এই ফান্ডামেন্টাল প্রশ্নগুলোর কোনো রকম অ্যাড্রেস না করেন, তাহলে আপনার আন্ডারপাসও হবে না আর ওভারব্রিজও হবে না। কিন্তু দেখা গেছে যে ওই জায়গাতে কত মানুষকে মারা যেতে হয়, অ্যাম্বুলেন্স পর্যন্ত বেরোতে পারে না। আমি গিয়েছি এই জায়গায়, অ্যাম্বুলেন্স বেরোতে পারে না। আমি গিয়ে যেও দেখেছি সত্যি 45 মিনিট কেন, আমার মনে হয় 45 মিনিটের বেশি সময় লাগে। আজকে আর একটা জিনিস আপনাকে বলি, এটা হচ্ছে যারা এলেন তারা কি করলেন, কেন করলেন। আমি বললাম না কন্টিনিউ করতে পারতেন, করলেন না। একটা নতুন রাস্তা হলো না, একটা নতুন ফ্লাইওভার হলো না, জনসংখ্যার চাপ আছে, তাহলে এগুলো করা উচিত ছিল। পরিকল্পনা যারা করবেন তাদের এগুলো ভাবতে হবে, উচিত ছিল, করলেন না। কি করলেন? রিভার্স কি করলেন? একটা এমআইসি মিটিং করলেন, মেয়র ইন কাউন্সিল মিটিং করলেন, সেই মিটিং থেকে একটা সার্কুলার হলো। আজকে যে পার স্কোয়ার ফিটের গল্প শোনেন, তৃণমূলের নেতাদের লোকে একে তাকে পার স্কোয়ার ফিট বলে চিৎকার করে, এই পার স্কোয়ার ফিট কনসেপ্টের উদ্ঘাটন হচ্ছেন হাওড়ার তৎকালীন যে পৌরসভা 2013 থেকে 18 পর্যন্ত, যদিও পৌরসভা এই মুহূর্তে নেই, 5 বছর পৌরসভাহীন হাওড়া। আমি আসছি সেই প্রসঙ্গে। এই সময়কালে দাঁড়িয়ে পৌরসভাকে নেতৃত্ব দিয়েছেন তৃণমূলের সেই সময়কার মেয়র, আজকের বিজেপির প্রার্থী ডক্টর রতিন চক্রবর্তী। তাহলে কন্টিনিউ করতে পারতেন, কে বাধা দিয়েছিল? করলে তো আমরা খুশি হতাম, আমরা বলতে পারতাম যে এই কাজগুলো হয়েছে। সুযোগ ছিল, সুযোগ ছিল। কিন্তু আমি যদি সুস্মিতা বা সুভাষিসের জায়গায় হতাম, আমি কেন সব্যসাচীকে ভোট দিতাম? তার কারণ অতি বাম মানুষও কল্পনাও করবে না এই মুহূর্তে বামেদের সরকার কেন্দ্রে হবে। অতি বাম সমর্থকও পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যা অবস্থা চলছে তাতে সরকার বদলানোর কোনো চিহ্ন মাত্র নেই। সেক্ষেত্রে তাহলে আমি সব্যসাচী চট্টোপাধ্যায়কে বা সব্যসাচী চ্যাটার্জিকে বাম একজন সাংসদ হিসেবে মনোনীত নির্বাচিত করেন কেন? সরকার করার জন্য না, অবশ্যই না। এই সরকার করার জন্য আমার বক্তব্য, আপনাদের তো রাজ্য সরকার কেন্দ্র সরকার কোনোটাই থাকবে কেন সরকার করবেন? একজন সাংসদের কাজ কি? প্রাথমিক কাজ হচ্ছে তার কনস্টিটুয়েন্সিকে রিপ্রেজেন্ট করা সংবিধান মোতাবেক। এগুলো আমরা বলে যাচ্ছি এ পারবে ও পারবে না, এটা কোথা থেকে বলছি? সংবিধানে দুটো বিষয় আছে। এক, প্রথমে আপনার সাংসদরা নির্বাচিত হবেন, তারপর তারা মিলে তাদের লিডার নির্বাচিত করবেন। এইটুকু জায়গা সংবিধানে বলা আছে। কে পারবে কে পারবে না, এই স্পেকুলেশনের জায়গাতে আমাদের সংবিধান কোনোভাবে স্পেকুলেশনকে অ্যালাউ করে না, করতে চায়নি। অ্যান্ড দ্যাট ওয়াজ নট দি ইন্টেনশন অফ দি ফ্রেমার্স অফ দি কনস্টিটিউশন। তারা স্পেকুলেশনের উপর সংবিধানকে ছাড়তে চাননি। সংবিধান খুব স্পেসিফিক, ডেফিনেট, যে আপনি আপনার প্রতিনিধি নির্বাচিত করবেন। কাকে প্রতিনিধি নির্বাচিত করবেন? আমরা যে কথাটা বলছি, বামেদের সাংসদ বা দুই জায়গায় বললাম তৃণমূলের সাংসদরা ছিলেন, তারা কিছু করলেন না। বামেদের সাংসদ যখন বেড়েছিল, স্বদেশ চক্রবর্তী তার অন্যতম ছিলেন, সেই সময়ে দাঁড়িয়ে কিন্তু 100 দিনের কাজ, সেটা নিয়ে আজকে পর্যন্ত আমরা আলোচনা করছি। আজকে তৃণমূল বিজেপি মারামারি করছে, সেটা আইন করে সেই সময়ই পাশ হয়েছিল ইউপি 1-এর সময়। তাহলে ওটা একটা কাজ, নীতি পরিবর্তনের প্রশ্নে কাজ। কিন্তু এই যে কাজটা করতে গেলে নীতির প্রশ্ন, আর নীতির প্রশ্নটা বাড়াতে গেলে প্রতিনিধি পাঠাতে হবে। প্রতিনিধি পাঠাতে গেলে আপনাকে
ভোট দিয়ে ভোটে বামপন্থীদের জেতাতে হবে, তাহলে বামপন্থীদের এই নীতিগুলো ইমপ্লিমেন্টেড হবে। সেই জন্য বারবার বলছি এটা দেশের লোকসভা ভোট, এই লোকসভা ভোটে দেশের নীতি ঠিক হবে। আর নীতি নির্ধারণের প্রশ্নে যখন দক্ষিণপন্থার সাথে বামপন্থার একটা লড়াই খুব ডেফিনেট, খুব প্রিভেলেন্ট হয়ে যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, সেখানে আমার মনে হয় যে মানুষ এই বিষয়ে তারা কিন্তু সিদ্ধান্ত নেবেন। কারণ ইলেকট্রাল বন্ড থেকে শুরু করে আজকে একটার পর একটা সিদ্ধান্ত যখন এই কেন্দ্রের সরকার নিচ্ছে, এবং যেখানে আমরা বলছি এরপর যদি ইফ দে কাম ব্যাক টু দি পাওয়ার, তারপর হয়তো নির্বাচনই আর হবে না। হাওড়ার লোকেরা তো এটা নিজেরা দেখছেন, উই আর এক্সপিরিয়েন্সিং ইট সিন্স 2018। 2018 থেকে হাওড়া পুরসভার ভোট নেই, ফল রাস্তায় জল নিকাশি নেই, হাওড়ায় রাস্তাঘাট তৈরি হচ্ছে না, কলোনিগুলোর অবস্থা খারাপ, খাল যেগুলো সংস্কার হচ্ছে না, এমনকি এই যে ধুলোগড়কে কেন্দ্র করে যে আপনার শিল্প হাব, সেখানকার যে বর্জ্য 2016-তে আপনার মনে আছে ঋতব্রতদা, ওই ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস আমাদের ক্লাসিফাইড রুলস হলো যে ডিসপোজেবল নন ডিসপোজেবল আলাদা আলাদা করা। তার মধ্যে আপনি জানেন যে হসপিটাল ওয়েস্ট, তারপরে আপনার যেগুলো টক্সিক ওয়েস্ট, এগুলো আলাদা করার আলাদা পদ্ধতি আছে। বিশেষ করে যেখানে রেড ক্যাটাগরি ইন্ডাস্ট্রি থাকে সেখানে এগুলো করতে হয়। সেখানে দাঁড়িয়ে আজকে সেই জলগুলো আজকে কিন্তু বেরিয়ে সেই খালের মধ্যে পড়ছে। আপনি দেখবেন আমার পেজেও আমি করে এনেছি ওখানে প্রচারে গিয়ে ভিডিও, যে পুরো খালটা বর্জলা খাল বলে ওইটার নাম, যেটা সাকরাইল থেকে গঙ্গায় লিঙ্ক হচ্ছে, উপরের পুরো লেয়ারটা হচ্ছে পুরো টক্সিক এবং সেটা লাল, এবং সেই জলটা গিয়ে কিন্তু গঙ্গায় পড়ছে। মানে এবং অদ্ভুত, এটাই হচ্ছে বোধহয় সমাপতন যে নমামি গঙ্গে বলে একটি প্রজেক্ট আছে, যেটা কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট। রাজ্য সেচ বন্ধ করছে, রাজ্যের খাল বিল পুকুর নষ্ট হচ্ছে গ্রামে, আর গিয়ে সেটা আলটিমেটলি গঙ্গাকে নষ্ট করছে। আর রাজ্য সরকার, কেন্দ্র সরকার যারা চালান তারা গঙ্গা আরতি করতে দেবেন কি দেবেন না এই নিয়ে মারামারি করছেন। হাওড়াতে ওটাই ইস্যু ইস্যু করবার চেষ্টা করছেন। ফারাকটা হচ্ছে এই জায়গায় আমরা যদি আসি, মানে বামপন্থীরা যদি আসি, উইল ট্রাই টু অ্যাড্রেস দি ফান্ডামেন্টাল ইস্যুস, ওই সংস্কারগুলোর দিকে আমরা নজর দেবো। সব্যসাচী, তাহলে আমরা ধরে নেব যে ডাবল ইঞ্জিন সরকার না থাকুক, সিঙ্গেল ইঞ্জিন সরকার না থাকুক, একজন প্রতিনিধি আইনসভাতে গিয়ে মতাদর্শগতভাবে দক্ষিণপন্থীদের সঙ্গে যে সংঘর্ষ সেটা অনিবার্যভাবে হবে। আবার অন্যদিকে সাংসদ হিসেবে, জনপ্রতিনিধি হিসেবে সেই দিকেও দৃষ্টি দেবে। এটাই আমি এবার চলে যাবো। সুভাষিস তো হাওড়ার তো একেবারে হাতের মুঠোর মতো চেনে। হাওড়াতে আমাদেরও অনেক বন্ধু থাকে, আমাকেও অনেক সময় যেতে হয় হাওড়াতে। পৃথিবীর অন্যতম দূষিত শহরগুলোর মধ্যে আমি আশ্চর্য হব না কয়েকদিন বাদে হাওড়ার যদি নাম থাকে। আছে এখনই এই বিষয়ে কোথাও রাজনীতি ছাড়া, কোথাও কোনো দল বা আমি কোনো রকম এই লোকসভা, বিধানসভা, পুরসভা নির্বাচনের মধ্যে যাচ্ছি না, কোথাও কি হাওড়ার মানুষ তারা কি এটা টের পাচ্ছেন? নাকি যখন টের পাবে অনেক বিপদ? অলরেডি টু লেট, অলরেডি টু লেট। হাওড়াতে এক একটা অঞ্চল এমনভাবে রয়েছে, আপনি চলে যান লিলুয়ায়, আপনি চলে যান বেলুড়ে, আপনি চলে যান মধ্য হাওড়ার একটা পার্টি, আপনি চলে যান উত্তর হাওড়ায়, যেভাবে আপনার বিল্ডিং স্যাংশন হয়েছে, আনঅথরাইজ বিল্ডিং যেভাবে, ইলিগাল কনস্ট্রাকশন যেভাবে হয়েছে, ভয়ানক ভয়ানক। এবং আমি বলছি, আমি এই কথাগুলো বলছি এই কারণেই, কারণ এটা সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের কন্ট্রিবিউশন। এটা শুধু মানুষকে প্রতারণা করলেন না, কারণ যে মানুষগুলোর বাড়ি এগুলো হয়েছে সে মানুষগুলোর বিরুদ্ধে যদি এগুলো আইন আদালতে গেলে আদালত এগুলো ভাঙতে বাধ্য এই মুহূর্তে। আপনি জানেন কী অবস্থার মধ্যে আছে। আমরা একটি জায়গা নিয়ে কয়েকদিন আগে কথা বলছিলাম, বাড়ি ভেঙে পড়লো, মানুষের জীবন সংশয় হলো। এই জিনিস হাওড়া হতে মানে যে কোনো সময় ঘটনা ঘটতে পারে হাওড়ায়, কে রেসপন্সিবিলিটি দেবে? আমি বললাম সেই সময় তৃণমূলের সরকার, তৃণমূলের পুরসভা, ডক্টর রতিন চক্রবর্তী মেয়র এবং শ্রী প্রসূন ব্যানার্জি এমপি। 13 সালে হাওড়া পুরসভাতেও তৃণমূল এসেছিল, পুরসভা ভোট ছিল, আর 13 সালেই কিন্তু প্রসূনবাবু প্রথম উপনির্বাচনে জিতে এসছে। মানে ভয়ঙ্কর আনঅথরাইজড কনস্ট্রাকশন। তাহলে কী করতে হবে? এবার একটা প্রশ্ন আসবে, তাহলে এত মানুষকে আমি কোথায় রাখবো? তাহলে উইচ রিকোয়েস্ট প্ল্যানিং করতে হবে। তো একটা শহরকে বাড়ানোর জন্য, শহরের বৃদ্ধি ঘটবে, শহরের ভিতরে কীভাবে ফ্লাইওভার হবে, শহরের ভিতরে কোথায় আন্ডারপাস করবে, এই প্ল্যানিংটা তো থাকবে। শুধু নির্বাচনের আগে বললাম এই ট্রেন চলে যাবে ধুলোগড় অব্দি, লাভ আছে?
এই তো বামফ্রন্ট পরিকল্পনা করেছিল কবে আর আজকে হচ্ছে? এখনো পর্যন্ত শিলান্যাস হয়েছিল এই যে মেট্রো হাওড়া ময়দান, বুদ্ধদেব ভট্টাচার্য, প্রদম মুখোপাধ্যায় তারা শিলান্যাস করেছিলেন, সেই সময় পরিকল্পনা হয়েছে, আজকে সেটা ফুলফিল হল। পরিকল্পনাটা তো করে যেতে হয়, পরিকল্পনাটা কালকের জন্য নয়। একটা আনঅথরাইজ কনস্ট্রাকশন করে কিছু টাকা কিছু লোক পেয়ে গেলেন, এটা তাদের উপকার হলো, কিন্তু 10 বছর পর যে জেনারেশন আসবে সেই জেনারেশনের জন্য কিন্তু এটা ভয়াবহ হয়ে